অনেকদিন হলো আমি বলিউড পাড়া থেকে কোনো মুভি আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ তেমন একটা মুভি বলিউড থেকে আসছিল না, আমার ভালোও লাগছিল না। বহুদিন পর অভিষেক বচ্চন দাদুর একটা মুভি দেখলাম। দেখার পর মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। মুভির বিশেষত্ব হলো হালকা দিয়ে শুরু হবে, মনের মাঝে একটা অনুভূতি রেখে শেষ হবে। সিম্পলের মাঝে এত সুন্দর কাহিনীটাকে ফুটিয়ে তুলেছে যে আপনি বলতে বাধ্য হবেন ভালো ছিল। কাহিনী সিম্পল, কিন্তু প্রেজেন্টেশন ছিল অসাধারণ। আর হবেই না বা কেন? কারণ মুভিটা 2019-এর তামিল মুভি কেডি থেকে নেওয়া হয়েছে। সেম ডিরেক্টর ডিরেক্ট করেছে, কাস্টিংও ভালো ছিল, তাই ভালো না লাগার অপশনই নেই। লিড ক্যারেক্টারের সঙ্গে সাপোর্টিং যে ক্যারেক্টারগুলো ছিল সবাই খুব ন্যাচারাল অ্যাক্টিং করেছে। লোকেশন, প্রেজেন্টেশন সব কিছু বেশ সুন্দর ছিল। মেন ক্যারেক্টারে অভিষেক বচ্চনও বেশ অসাধারণ অভিনয় করেছে। এত অ্যাকশন মারামারি মুভির মাঝে এমন মুভি আসলে মানুষের মনে জায়গা পাওয়া খুব কঠিন। কিন্তু প্রমিস করছি, আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন, ফিল করতে পারেন সিচুয়েশনগুলো, তাহলে অবশ্যই আপনাকে কমেন্ট করতে হবে যে না ভাই, মুভিটা ভালো ছিল। ড্রামাটিক মুভি, সেদিকেই ফোকাস দেওয়া হয়েছে। এই জন্য কোনো ধরনের হট, কিসিং বা ভালগার সিন একদমই নেই, তাই সবাই মিলে দেখতে পারবেন। ইনফ্যাক্ট পরিবারের সবাই মিলেই মুভিটা দেখা উচিত, যাতে মেসেজটা সবাই বুঝতে পারে। মুভির সাবজেক্টটা আমাদের সবার জন্য একটা শিক্ষা হতে পারে। তো মুভির মূল কাহিনী শুরু করবো, তার আগে ছোট করে বড়ি বিক্রি করতে হবে, এটা উপরের অর্ডার, আমার কিছু করার নেই। আপনারা ওদিকে মনোযোগ না দিয়ে হাতের কাজ সেরে নিন। বেটার সাউন্ড কোয়ালিটি বা ফিল পেতে পারলে একটু হেডফোনটা ইউজ করুন, ঠিক আছে? কথা বলছিলাম 2025-এ মুক্তি পাওয়া ড্রামা হিন্দি মুভি নাম কালিধার লাপাতা এর ব্যাপারে। মুভি শুরুতেই অনেকগুলো অ্যাম্বুলেন্সের সামনে মাঠের মাঝে ভয়ে ভয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে ধুম করে রাস্তার মাঝ বরাবর এসে খাড়ায়। তার জন্য জ্যাম লেগে গেছে বলে চারপাশ থেকে সবাই হর্ন বাজাচ্ছে, চিল্লাচিল্লি করছে, যার কারণে তার এমন ভয়ের হ্যালুসিনেশন হচ্ছিল। মানুষের চিল্লাচিল্লিতে সে আরো ভয় পাচ্ছে, কি করবে বুঝতে পারছে না। তখন ওই দুইটা লোক এসে তাকে ধরে নিয়ে যেতে থাকে আর বলে, ভাইয়া তুমি এখানে কি করছো? কাউকে না বলে কেন বাইরে গেছিলে বলো তো? ধরে ধরে হসপিটালের ভিতরে নিয়ে যায়। এন্ট্রি হয় মুভি লিড ক্যারেক্টার অভিষেক বচ্চন অর্থাৎ কালিধারের। তাকে বেডে রেখে ডক্টরের সঙ্গে কথা বলছে ইনি মিস্টার মনোহর, কালিধারের ছোট ভাই। তার পাশে সবার ছোট ভাই সুন্দর, আর পেছনে দাঁড়ানো মহিলা মনোহরের বউ নিতু। ডক্টরের সঙ্গে তাদের কথা শুনে আমরা বুঝতে পারি কালিধারের এমন রোগ হয়েছে যার ট্রিটমেন্টটা খুব দামি। উপর থেকে তার মাথার প্রবলেম, হুটহাট কিছু ব্যাপার ভুলে যায়। ডক্টর বলছে এখানে এই চিকিৎসা হবে না, তাকে ভালো কোনো হসপিটালে নিতে হবে। ডক্টরের কাছ থেকে বের হয়ে তিনজন টাকার ব্যাপারে কথা বলে যে তার চিকিৎসার জন্য ঋণ হয়ে যাচ্ছে, সে জমি বিক্রি করতে না চাইলে আমাদের কি হবে। মানে তাদের কথায় বোঝা যায় যে এরা আসলে ভাইয়ের নামে যে জমি জমা আছে সেগুলোর লোভে কাছে আছে বা কাছে রেখেছে, কিন্তু চিকিৎসা করতে গিয়ে যদি সব শেষ হয়ে যায় তাদের কোনো লাভ হবে না। এটা নিয়েই প্ল্যান করছে কি করা যাবে। উপর থেকে একজনের বউ নিতু তো আছেই, ভাইদের মাঝে স্বার্থ ঢুকিয়ে দেয়। তার উস্কানি এদের মনে আরো লোভ জন্মায়। প্ল্যান করছে তাহলে এখন কি করা যাবে। হসপিটালের টিঙ্গু বুদ্ধি দেয় ঘুমের মাঝে তার আঙুলের ছাপ নিয়ে জমিগুলো তাদের নামে করে নিতে, আর সে তার স্যালাইনের মাঝে একটা মেডিসিন মিশিয়ে দিবে যাতে সে হালকা করে মারা যাবে, কেউ বুঝতেই পারবে না। সেই প্ল্যান মতো যখন সে মেডিসিন মিক্স করতে যায়, কালিধারের মৃগীর মতো একটা রোগ আছে যাতে হাত পাশে ছোটাছুটি করে, তেমন করাতে এরা ভয় পেয়ে যায়। লাকিলি সেই সময়ই একটা নার্স আসে, যার কারণে কাজটা হয় না, বাট দলিলে টিপ নিয়ে নেয়। তিনজন আবার প্ল্যান করতে থাকে, সে বেঁচে থাকলে তো জমি তারা নিতে পারবে না, তাহলে কি হবে। এই ফ্যামিকন বড়ি বলে একটা উপায় আছে, কি তাকে নিয়ে কুম্ভ মেলা, মানে কাশিতে এমন একটা মেলা হয় যেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড়, সেই মেলায় তাকে ছাড়িয়ে আসতে বলে। এত মানুষের ভিড়ে সে ফিরে আসতে পারবে না, যেহেতু তার মাথার সমস্যা, নাম ঠিকানা বলতে পারে না, আর কেউ সন্দেহও করবে না। মনোহর বলে কিন্তু বউ ফাল পেরে ওঠে, কিন্তু কি? হ্যাঁ কিন্তু কি? কোনো কিন্তু নেই, চলো তো, ও যা বলেছে ঠিক বলেছে। পরের দিন বড় মিয়া জমির দলিল দেখে একটু ফিল নিচ্ছিল, ছোট এসে থামায়, আরে কেউ দেখে ফেললে কি হবে, রাখো রাখো। কালিদার রেডি হচ্ছে। ইনি এই তিন ভাইয়ের একমাত্র বোন, বিয়ে হয়েছে, বাট ভাই যেহেতু অসুস্থ তাই মাঝে মাঝে আসে। কালিদারের হাতেরও একটু প্রবলেম আছে, যে কোনো কাজ করতে গেলে হাত কাঁপাকাঁপি করে। ছোট বোন কালিদারের একটু কেয়ার করে। একটু পর এরা কালিদারকে নিয়ে কাশির জন্য বের হয়ে যায়। তারা কাশিতে আসুক, ততক্ষণে ক্যামেরা কাশির কিছু কালচার আমাদের দেখায়। রাতে তারা কাশিতে আসে, নদীতে ডুবকি দিতে যাবে। পানি দেখা মাত্রই কালিদারের চোখের সামনে কিছু সিন ভেসে ওঠে, যা দেখে সে খুব ঘাবড়ে যায় আর সামনে যেতে চায় না। ঠিক আছে তাহলে তুমি থাকো ভাইয়া এখানে, আমরা স্নান করে আসি বলে তারা যায়। কালিদার বসে থাকে। এক জ্যোতিষ এসে কালিদারের হাত দেখতে চায়, তার নাম জিগায়, কালিদার বলতে পারে না। জন্ম তারিখ জিগায়, কালি সেটাও বলতে পারে না। সাধু 100 টাকা চায়, কালি বলে তার কাছে নেই। জ্যোতিষী বলে, আরে ভাই তাহলে তোমার কিসের শনি আর কিসের রবি? যখন তোমার কাছে কিছুই নেই তাহলে এখানে বসে কি করছো? যাও জীবন উপভোগ করো, চাও 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 চাও। কালি সেখান থেকে উঠে যায়। এরা গোসল মোসল সেরে এসে দেখে কালি সেখানে নেই। কি হলো কি হলো? নিতু বলে, যাক ভালোই হলো, তারা তো এটাই চাইছিল। কালি এখানে টি স্টলে বসে একটু চা খাচ্ছে। তাকে দেখে হয়তো দোকানদার ভেবেছে টাকা আছে কিনা, তাই জিগাই, চার বিল দিতে হবে। কালি বলে, একটু অপেক্ষা করো না, আমার ভাই মনোহর এসে দিবে। এরা দিবে কি করে? না খুঁজে তো এরা টেন্টে এসে কাপড় গোছাচ্ছে, এখন চলে যাবে। মনোহর কাকুর একটু ভয় লাগছে যে মেলায় এসে কাউকে ইচ্ছে করে ছেড়ে গেলে মামলা হয়, না জানি তারা ফেঁসে যায়। সুন্দর বুদ্ধি দেয়, ভাই তাহলে কালী ভাই আমাদের খুঁজে বের করার আগে চলো আমরা গিয়ে হারিয়ে যাওয়া কমপ্লেন করি। ওকে ঠিক আছে,
এদিকে এতক্ষণ হলো কেউ এলো না বলে দোকানদার আবার টাকা চায়। কালীর ছোট বোন তাকে লুকিয়ে কিছু টাকা দিয়েছিল, কালী সেখান থেকে 4 বিল দেয়। লোকজন সবাই উঠে যাচ্ছে, কালীও তার ভাইদের খুঁজতে ওঠে। এখানে আবার সব গলি ঘাট মানুষের ভিড় একই রকম। কালী মনে মনে তার ভাইদের কথা ভেবে যাচ্ছে। এরা বের হয়েছে হারিয়ে যাওয়া মানুষদের ব্যাপারে কমপ্লেন করার অফিসে যেতে। মাঝে মনোহর কালীকে দেখেও না দেখার ভান করে। কালী দেখতে পেয়ে তাকে ডাকে, মনোহর মনোহর। মনোহর কালীর কথা না শোনার ভান করে সেখান থেকে চলে যায়। কালী মানুষের ভিড়ে তাকে আর খুঁজে পায় না। সুন্দর অফিস খুঁজে পেয়েছে, তার ভাইকে সাইডে ডেকে নেয়। ওদিকে ভাইকে হারিয়ে লোকের ভিড়ে কালীর হ্যালুসিনেশন হতে থাকে। সে উল্টো পাল্টা ভাবতে থাকে, কিন্তু অন্য কোনো একটা আওয়াজে আবার নর্মাল হয়। মনোহর বলে সে ভাইকে দেখেছে, কিন্তু না দেখার ভান করে পার হয়ে এসেছে। হারিয়ে যাওয়া লোক খুঁজে বের করা বিভাগে কাজ করে মুভির অন্যতম আরেক ক্যারেক্টার মোহাম্মদ জিসান আইয়ুব অর্থাৎ সুবোধ। ইনি তার বস। এরাও কমপ্লেন লেখাতে আসে। সুবোধের বউ আসে তার জন্য খাবার নিয়ে। সুবোধের বাচ্চা হচ্ছে না, তাই তার বউ বিভিন্ন মান্যত মানে এটা সেটা করে। এক সাধু বাবা তার বউকে বলিয়েছে হারিয়ে যাওয়া কাউকে খুঁজে বের করলে নাকি তার সন্তান প্রাপ্তি হবে। সুবোধ এসব বিশ্বাস করে না, বাট বউ যেহেতু বলছে তাই শোনে। হাত ধুতে এসে যখন শুনে তার হারানো লোক খুঁজে বের করার কমপ্লেন জানাতে এসেছে, সুবোধ গিয়ে বসকে ধরে এই কেস তাকে দেওয়া হোক। বস বলে সে অন্য কাউকে দিয়েছে। সুবোধ অনুরোধ করে, বাচ্চার কথা বলে কেস নিয়ে নেয়। এদের থেকে বিস্তারিত শোনে, একটা ছবি চাই, কিন্তু এরা বলে কোনো ছবি নাকি তাদের কাছে নেই। সুবোধ বলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি খুঁজে বের করছি। কালী এখনও তার ভাইদের খুঁজে বেড়াচ্ছে। সুবোধও মাইক নিয়ে বের হয়ে পড়েছে। অমুক গ্রামের, গায়ে কালো চাদর, মুখ ভর্তি দাড়ি, নাম কালীধর। আপনি যেখানেই থাকেন না কেন মাইকের সামনে দেখা করুন, আপনার পরিবার আপনাকে খুঁজছে। কালী তার পাশ দিয়েই যায়, কিন্তু মাইকের কথা খেয়াল করে না। মানে তার তো মনেই নেই তার নাম কি, আর সে তার ভাইদের খুঁজে বেড়াচ্ছে। সেই ধান্দায় অন্য কিছু মাথায় রাখতেই পারেনি। বয়স হলে এমন রোগ খুব কমন। রিপোর্ট করে এসে মনোহরের একটু খারাপ লাগছে যে ভাইকে এইভাবে ছেড়ে। তার বউ ফাল পেরে ওঠে, হ্যাঁ খুব দয়া লাগছে না? এত যখন দয়া লাগছে তো দাও, তার খরচের সব টাকা দাও। বয়স হয়ে গেছে, কি আমাদের কথা ভাববে? তা না, সে তার কথা ভাবছে। আরে তার কে আছে যে এত কষ্ট করে সবকিছু বেঁচে রাখতে হবে? আর তার এত বেঁচে থাকার শখ কিসের? বেঁচে থেকে কি করবে সে? আহারে মহিলা মানুষ। নিতুর কথাগুলো বাইরে থেকে কালী সব শুনতে পায়। মানে সে তাঁবুর পাশ দিয়েই যাচ্ছিল, কথাগুলো তার কানে পড়ে, এই জন্য সে থেমে যায়। কথাগুলো কালীর বুকে লাগে। সে আর ভিতরে না গিয়ে ভারাক্রান্ত মনে সেখান থেকে চলে যায়। সামনে একটা বাসে লোকজন উঠছিল। কালী সেই বাসে উঠে পড়ে। যেতে যেতে বারবার তাকাচ্ছে, হয়তো ভাইদের কথা মনে পড়ছে, কিন্তু ইগনোর করে। সুবোধ তার মতো মাইকিং করে যাচ্ছে। রিপোর্ট তো করে দিয়েছে, এখন থেকে কি হবে? এই জন্য এরা বাসায় যেতে বাসে উঠেছে। সুন্দরের কাছে ফোন আসে তার ছোট বোনের। করতে করতে সুন্দরের মুখটা শুকিয়ে যায়। সে খুব অবাক হয়, মানে ঘাবড়ে যায়। বড় জিজ্ঞাসা সুন্দর বলে, ভাই সব শেষ, আমাদের সব শেষ। শর্ট সার্কিটের রুমে আগুন লেগে দলিলের আলমারিটাই পুড়ে গেছে। আমাদের সব শেষ ভাইয়া। হলো, একেই বলে যেমন কর্ম তেমন হিরো আলম, তেমন ফল। গুড়িয়া সেসব পরিষ্কার করছিল, এক কাকু আসে। আরে বেটি, আগুন লেগেছে, তুই আমাকে ডাকবি না? কালী কই, ও ঠিক আছে তো? গুড়িয়া বলে, কালী ভাইয়াকে নিয়ে ওরা তো কুম্ভ মেলায় গেছে, আমি একাই ছিলাম, তাই সুযোগ হয়নি তোমায় ডাকার ভাইয়া। তো ইনি হলেন মিস্টার রামনাথ, কালীর সব থেকে কাছের বন্ধু। এই অবস্থায় ওকে কাশিতে নেওয়ার কি দরকার ছিল? গুড়িয়া বলে, কে শোনে কার কথা ভাইয়া? আমি কতবার নিষেধ করলাম। এখন সুন্দর ভাইকে ফোন দিয়েছিলাম, ওরা বলল কালী ভাইয়াকে নাকি আর খুঁজে পাওয়া যাচ্ছে না, হারিয়ে ফেলেছে তারা। না জানি ভাইয়া কি করছে। কথা বলতে বলতে রামনাথ কাকু কাগজের টিপসই দেওয়া এই কাগজটা দেখতে পায়। শুধু মাথায় রাখে, কিছু বলে না। কালী আর কি করবে? সেই যে বাসে উঠেছে, বসে বসে ঘুমাচ্ছে। কন্ট্রাক্টর উঠিয়ে জিগায় সে কই যাবে। কালী বলে, বাস যেখানে যাবে সেখানেই নামাই দিন। সে ভাড়া চায়। কালীর কাছে অত টাকা ছিল না, তাই কন্ট্রাক্টর ভোজপুর মন্দির, যেটা অনেক বড় আর পুরনো, সেখানে কালীকে নামিয়ে দিয়ে বাস চলে যায়। রাতের বেলা কি করবে বুঝতে পারছিল না। মন্দিরের এক সাইডে সে শুয়ে পড়ে। সকালবেলা মন্দিরের কিছু বাচ্চাদের পড়ানো দিয়ে দিনটা শুরু হয়। এই সব বাচ্চারা অনাথ, মন্দিরেই থাকে। মন্দিরের পক্ষ থেকে মাস্টার রাখা হয়েছে যে তাদের শেখায়, আর সারাদিন এরা মন্দিরেরই কাজবাজ করে। সবার মাঝে ক্যামেরা যে পিচ্চিকে হাইলাইট করছে মুভির অন্যতম ক্যারেক্টার, যে মুভিতে জান এনে দিয়েছে, দৈভিক বাঘেলা অর্থাৎ বল্লু। খুব বুদ্ধিমান আর চঞ্চল একটা ছেলে। ক্লাস শেষ করে ঝাড়ু দিতে এসে দেখে কেউ শুয়ে আছে। বালু ডাকতে থাকে, এই যে মশাই, আপনি আমার জায়গায় শুয়ে কি করছেন? উঠুন বলছি। কালী গায়ে লাগায় না, যা তো বেটা, ডিস্টার্ব করিস না। বাল্লু বলে, ও মশাই, স্বপ্ন মনে করে ইগনোর করে লাভ নেই, চোখটা খুলুন, দেখুন আমাকে, আপনি আমার জায়গায় শুয়ে আছেন, উঠুন বলছি। কালী একটু বিরক্ত হয়ে ওঠে। আচ্ছা, তোর জায়গা তো, তোর নাম কোথায়? কই, আমি তো নাম দেখতে পাচ্ছি না। বাল্লু কালীর পা সরিয়ে দিয়ে বলে, এই দেখো, আমার সঙ্গে শিয়ানাগিরি না, মানে তার নাম এখানে লেখায় আছে। চলো যাও এখান থেকে, আমি ঝাড়ু দিয়ে আসছি। কালী মুচকি করে একটা হাসি দেয়। তারপর তার মনে হয় সে কই, কাল তো মেলায় ছিল, সেখানে কিভাবে কি হলো ভাবতে ভাবতে মনে পড়ে কাল রাতে সে এখানে এসেছিল। ওদিকে কালী বাড়িতে না থাকার কারণে যাদের থেকে এরা টাকা নিয়ে চিকিৎসা করেছিল সেই পাওনাদার বাড়িতে হাজির।
মনোহর সুন্দর মিল তাকে বোঝায় যে কালী ভাইয়া মেলা থেকে হারিয়ে গেছে, রিপোর্ট করেছি, এই এলো বলে কয়েকটা দিন একটু সময় দিন। পাওনাদার কয়েকটা দিন সময় দেয়। কালী মন্দিরের ভান্ডার থেকে যে খাবার দেওয়া হয় সেটা নিয়েই খায়। তারপর আশপাশটা দেখে বসে বসে দিনটা পার করে। হয়তো খারাপ লাগছে, বাড়ির কথা মনে পড়ছে। পরের দিন সকালে গ্রামে বিচার বসায় কালীর সেই ফ্রেন্ড রামনাথ। কারণ কি? সে বলে কালী নাকি তার কাছে সবগুলো জমি বন্ধক রেখে গেছে, সে জমি ছাড়বে না। এরা তো মানতে চায় না। মানে ওই যে কাল রাতে সে দেখলো জমি দলিল পুড়ে গেছে। সুন্দর বলে ভাইয়া তো আমাদের নামে সব জমি দিয়ে গেছে, তোমায় কখন দিল? রামনাথ বলে ও তাহলে তোমরা আগে থেকে জানতে ও মেলায় গিয়ে হারিয়ে যাবে, তাই তোমাদের সবকিছু লিখে দিয়ে গেছে, তাই না? তোমাদের দিয়েছে তো কাগজ দেখাও। সুন্দর মনোহরকে থামায়, ভাইয়া আমাদের তো কাগজ নেই। রামনাথ বলে তো ঠিক আছে, কালী তাহলে আসুক, কালী না আসা অব্দি জমি সব আমার দায়িত্বে থাকবে, ও এসে সব ক্লিয়ার করে দিবে জমি কাকে দিয়ে গেছিল। সেটাই ঠিক করা হয়। কালী ভান্ডারখানা থালাবাটি পরিষ্কার করছিল, বাল্লু আসে। আরে কি সমস্যা তোমার ভাইয়া? আমার কাজও কি হাতিয়ে নিতে চাইছো নাকি? থাকার জায়গা দিয়েছে তাতে হয়নি? কালী আবারও হাসে। বাল্লু বলে ঠিক আছে ঠিক আছে করো, এই বাল্লুর কাজের অভাব নেই বলে চলে যায়। কাজ বা সেরে দুপুরে কালী হাঁটতে হাঁটতে পাশের একটা ছোট হোটেলে যায় কিছু খেতে। ওয়েটার ছোটু জিগাই বলুন কি খাবেন। অনেকগুলো খাবারের নাম সে বলে, যার মাঝে বিরিয়ানিও রয়েছে। বিরিয়ানির নাম শুনে কালীর জিভে জল এসে যায়। সেই সময় বাল্লু সেখানে আসে। বাল্লুকে দেখে কালীর একটু ভালো লাগে, কারণ একমাত্র তাকে তো সে চিনতে পেরেছে। ছোটু বলে টাকা আছে বিরিয়ানির? কালীর কাছে তো টাকা নেই। আরে আগে তো বিরিয়ানি দেখাও তারপর। বাল্লু কথা ধরে, হ্যাঁ ছোট ভাই দেখাও দেখাও, সাহেবকে আগে বিরিয়ানির দর্শন দাও, তারপর দুলে রাজা ঠিক করবে বিয়ে করবে কিনা। ছোটু বলে না 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 না, আগে টাকা দিতে হবে তারপর খাবার। কালী বলে আমার কাছে তো এত টাকা নেই, খাবার দেয় না। বাল্লু এমন করে, মানে সে তার প্ল্যান নষ্ট করে দিল, তাই একটু মজা নিচ্ছে। সুবোধ কালীর কোনো খোঁজ পেল কিনা সেটা নিয়ে তার বস তাকে কথা শোনাচ্ছে। পরের দিন কালী ভান্ডারে খেতে যায়, বাল্লু থামায়। ও হ্যালো, কোথায়? খাবার শেষ, এখন আবার কাল পাবেন, যান যান যান। ঠকালো বলে আবার এমন করে। কালী কিছু বলে না। রাতে বসে থাকতে থাকতে ভাইদের কথা মনে পড়ে। মনে হয় বাড়িঘর সব আছে, সবাই আছে, কিন্তু সে এমন করে পড়ে আছে। একটু খারাপ লাগে। ওদিকে সুবোধ পৌঁছে গেছে এদের বাসায়, যে কালীর কোনো ছবি টবি পাওয়া যায় কিনা। সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলে সেও বুঝতে পারে যে এরা আসলে তাকে ইচ্ছে করে ওখানে ছেড়ে এসেছে। এখন যখন দেখছে জমির ঝামেলা তাকে ছাড়া হবে না, তো এখন খোঁজার চেষ্টা করছে। নিতু যখন বুঝতে পারে সুবোধ সব বুঝেছে, সে উল্টো সুবোধকে তাদের প্ল্যানে সামিল করে। আরে ভাই, বুঝতেই তো পারছেন পরিবারের ব্যাপার, আপনি একটু খুঁজে দিন না, সমস্যা নেই, এতে যা খরচা হবে আমরা আপনাকে দিচ্ছি। দাও তো ভাই সাহেবকে। মনোহর কিছু টাকা বের করে সুবোধকে দেয়। সুবোধ কালীর ছবি টবি টাকা পয়সা নিয়ে বাসায় এসে কাজ শুরু করুক। ক্যামেরা কালীর কাছে আসে, যে না খেয়ে শুয়ে পড়েছে বলে বাল্লু চুপি চুপি এসে তার পাশে সামোসা রেখে যায়। সকালে কালী সিঁড়ি পরিষ্কার করছিল, বাল্লু দুষ্টামি করে। কালীর ভালোই লাগে বাল্লুর এমন দুষ্টামি। দুপুরে এক দাদি তার ব্যাগ বস্তা নিয়ে মন্দিরের উপরে উঠতে পারছিল না বলে কালী তার সাহায্য করে। দাদি তাকে কিছু টাকা দেয়। টাকা পেয়ে কালী সোজা চলে আসে বিরিয়ানি খেতে। বিরিয়ানি নিয়ে আসা হয়, সে খুব এক্সাইটেড খাবে। টাকাটা বের করে টেবিলে রাখতেই বাল্লু উঠাই নিয়ে বলে, ছোটু টাকা তো ছেঁড়া, তুই কি এ টাকা চালাতে পারবি? পারলে নিয়ে, আমার কিছু করার নেই। ছোটু সেই টাকা নেয় না, টাকাটা ছেঁড়া একটু। বিরিয়ানি প্লেট তার সামন থেকে নিয়ে যায়। বাল্লু আবার এমন করে। বেচারা কালীর বিরিয়ানি বুঝে আর খাওয়াই হবে না। যাওয়ার সময় বাল্লু মজা নিতে নিতে যাচ্ছে। কালীর বাল্লুর উপর মোটেও রাগ হয় না, বরং তার কার্যকলাপ কালীর একটু ভালোই লাগে, কারণ সে সবসময় বিন্দাস থাকে। পরের দিন দুপুরে মন্দিরে ভান্ডার থেকে খাবার দেওয়া হচ্ছিল। এক পণ্ডিত খাবার খেয়ে ভান্ডারের দায়িত্বে থাকা মুরব্বীকে বলে, পণ্ডিতজি খাবারে তো কোনো স্বাদ পাই না, কই থেকে এনেছেন এসব চাল ডাল? মুরব্বী বলে, আরে মিয়া, ভান্ডারের খাবার মজা নেওয়ার জন্য নয়, প্রসাদ হিসেবে খেতে হয়। আচ্ছা তাই? তো প্রসাদের কোয়ালিটি একটু চেক করতে হবে না? মানে তারা আসলে ভোক্তা অধিদপ্তরের লোক। এবার বুড়োর টনক নড়ে যায়। আরে স্যার, আপনারা আগে বলবেন না? আরে বাল্লু, সাধ্যের জন্য স্পেশাল ভোজনের আয়োজন কর। পণ্ডিতজি লাভ নেই, তেল মেরে কোনো লাভ নেই, এখানে যারা খাচ্ছে তাদের মাঝে কেউ ভালো বলুক, আমরা চলে যাব। বাল্লু বলে ওঠে, আরে সাহেব আমি আছি না, আমি বলছি। ভান্ডারের খাবার খেয়ে তো আমরা বড় হয়েছি। সরকারের পক্ষ থেকে যেসব খাবার আসে তার মান কেমন কে জানে, তাই পণ্ডিতজি সব খাবার তার বাড়িতে নিয়ে যায়, তারপর ভান্ডারে নিয়ে আসে। যদি সরকারের পক্ষ থেকে আসে 20 কেজি, পণ্ডিতজি ভালো মন্দ বাদ দিয়ে 12 কেজি ভান্ডারে নিয়ে আসে। মানে সে সাদা মনে যা যা দেখেছে তাই বলে যাচ্ছে, সে বুঝতেই পারছে না এতে পণ্ডিতজির ভান্ডার ফুটে যাচ্ছে। ভক্ত অফিসার বাল্লু তারিফ করে, বাহ বেটা খুব সুন্দর, কোন ক্লাসে পড়িস? আরে স্যার আমি কি পড়বো, পারলে আংরেজদের আমি পড়াবো। মাস্টার তাকে সাইডে নিয়ে যায়। অফিসাররা পণ্ডিতকে জায়গা মতো হাজির হতে বলে। পরে বাল্লু কাজ করছিল, পণ্ডিত এসে বাল্লুকে ধরে, কিরে তোর এত বড় সাহস, আমার ব্যাপারে বলিস? খেতে দিয়েছি, থাকতে দিয়েছি, আর আমাকেই? বাল্লু বলে, আরে আমি কি বললাম, যা সত্যি তাই তো বলেছি, তুমি তো বলতে বললে, আমি তোকে ওসব বলতে বলেছি? শালা, দয়া করে থাকতে দিয়েছি, এখন মুখে মুখে তর্ক, আমি থাকতে না দিলে তো মূর্তি। মাস্টার এসে তাকে ছাড়িয়ে নেয়। তাকে দয়া করেছে এই কথাটা বাল্লুর খারাপ লাগে। সে কারো দয়ায় বাঁচতে চায় না বলে রাগ করে সেখান থেকে চলে যায়।
পরের দিন সকালে কালী ক্লাসে গিয়ে দেখে বাল্লু নেই। মাস্টার বলে কাল পণ্ডিত যে বকা দিয়েছিল তাই মন খারাপ করে আর পড়তে আসেনি, কোথায় জানি মন খারাপ করে বসে আছে। কালী খুঁজতে খুঁজতে দেখে এখানে বসে আছে, মনটা খারাপ। কালী এসে পাশে বসে, সামোসা এগিয়ে দেয়, সে নিবে না, রাগ করে আছে। কালী বলে এত ছোট বাচ্চার এত রাগ। বাল্লু বলে তো কি করব, বুড়োটা কি বলছে জানো, সে নাকি দয়া করেছে, তা না হলে আমি নাকি মরে পড়ে থাকতাম কোথাও। সে কি মনে করে নিজেকে? কালীও সুর মেলায়, তাই তো, সে নিজেকে কি মনে করে, যা ইচ্ছে তাই বলবে। তবে মানতে হবে তোর সাহস আছে। ভয় করে না তোর? কিসের ভয়? কালী বলে এই থাকবি কই, খাবি কি? বাল্লু বলে থাকার আর কি চিন্তা, যেখানে রাত সেখানে কাত। আর খাওয়া, আশেপাশে কত আলম কালাম আছে না, সিঙ্গারা সামোসা নিয়ে আসে। কালী হাসে, তারপর বলে হে আলম কালামের নাম কালীধার। কালী খুব খায় আর ধার খুব খেলে। বাল্লু সামোসা নেয়, খায় আর বলে নামটা অনেক পুরনো, পাল্টাতে হবে। সে কালীর নাম রেখে দেয় কেডি। হাই আমি কেডি, হাই আমি বাল্লু। দুজনে মিলে যায়, নতুন করে তাদের বন্ধুত্ব হয়। এরপর দুজন মিলে ঘুরে ফেরে বেশ ভালো সময় কাটায়। বাট খালি পকেটে তো ঘোরা যাবে না, টাকা পয়সা লাগবে। এই জন্য কালী দোকানে কাজ করতে যায়, কিন্তু পারে না তার হাতের জন্য। ওই হাত কাঁপার প্রবলেম, তার জন্য কোনো কাজ তার দ্বারা হয় না। দুজন মিলে ভাবছে কি করা যায়। ওদিকে সুবোধ কালীর ছবি প্রিন্ট করে খুঁজতে খুঁজতে সেই চার দোকানে পৌঁছে গেছে। সে বলে এই লোক তো বসে বসে চা খেলো, তার ভাইদের অপেক্ষা করছিল। শেষে রামলীলা নাটক কোম্পানির লোকদের সঙ্গে যেতে দেখলাম। সুবোধ হয়তো একটু আসার আলো পেল। সে নাটক কোম্পানির কাছে গিয়ে জিগাইলে অনেকেই বলে দেখেনি, কিন্তু একজন বলে সে দেখেছে। কোথায় দেখেছো? লোকটা বলে আমি অমুক বাসে তাকে উঠতে দেখেছি। শুধু সেই বাসার লোকদের খুঁজে বের করুক। সিন নিয়ে আসে কালীধারের কাছে, যে বাড়ির কথা ভেবে কান্না করছে। বাল্লুও জাগনা পায়, আরে কেডি কি হলো? কালী বলে যাদের জন্য এত কিছু করলাম, নিজের ব্যাপারে কখনো না ভেবে তাদের জন্য ভাবলাম, সেই আপন লোকেরা আমাকে এইভাবে ছেড়ে দিয়ে গেল। বোঝা মনে করলো, কাদের জন্য করলাম সব। বাল্লু উঠে পড়ে, কেডি ভাই তোমার তো তাও পরিবার আছে, আমাকে দেখো। 4 দিনের বাচ্চা নাকি মন্দিরের সিঁড়িতে কেউ ফেলে গেছিল। ছোট থেকে বড় হচ্ছি, পরিবার বলতে কাউকে দেখলাম না। কালীর তুলনায় বাল্লুর কষ্ট হয়তো বেশি, কিন্তু সে কাউকে বলতে পারে না বা বলে না। কষ্ট চেপে রেখে বাল্লু বলে পরিবার না থাকাই ভালো, বুঝলে কেডি ভাই? আমাকে দেখো কত বিন্দাস থাকি। তার মতো সে গল্প করে যাচ্ছে। একটু পর বাল্লু লক্ষ্য করে কেডি তো ঘুমে বিভোর। লে আলুয়া। পরের দিন সকালে দুজন থাকার জন্য একটা কুঠুরি বানাচ্ছিল। বাল্লু বলে কি এখন সব ঠিক আছে? কালী বলে ঠিক কেন, তোর কি হয়েছে, কিছু হয়েছিল নাকি তোর? বাল্লু বলে আরে ভাই, যখনই আমি তোমার ব্যাপারে বলতে যাই তুমি আমার ব্যাপারে বলতে লাগো কেন? কালী বলে কি করব, নিজের ব্যাপারে তো কখনো ভাবার সময়ই পাইনি, কি বলবো তাই হয়তো। বাল্লু বলে আচ্ছা ঠিক আছে, এখন বলো তোমার কি কি ভালো লাগে। কালী বলে কি কি ভালো লাগে জানি না তো। জানো না? তাহলে বড় হয়েছে কেন? তোমার মন এখন কি করতে চাই এগুলো আমায় বলো। এখন এখন মানে এখনই বলতে হবে। কালী বলে আরে এখন কাজটা শেষ করে নি। বাল্লু বলে তুমি যে কোনো কিছুকে কাজ বানিয়ে নেও কেন বলো তো কেডি ভাই? আমি বলতে বলেছি তুমি এখনই বলো, সব বাদ দাও, আগে বলো। বাদ দাও বলতে কালী হাতের কাজটাও ছেড়ে দেয়। বাল্লু বলে আরে তুমি তো আজব মাইরি, মাস্টার মশাই চক নিয়ে লিখতে রেডি, বলো তোমার কি মন চাই। কালী বলে বিরিয়ানি খেতে ইচ্ছে করে। বাল্লু কপালে হাত, আরে বিরিয়ানি পাগল রে। প্রথম ইচ্ছে পূরণ করার মাধ্যমে আগে আমাদের ফাইনালি কালীর বিরিয়ানি খাওয়ানো দেখানো হয়। অবশেষে সে ভালো টাকা নিয়ে হাজির। বিরিয়ানি খেতে সে যেমন এক্সাইটেড, দোকানের ছোটুও খুশি। বিরিয়ানি দেওয়া হয়। কালী যে একটা ভালোবাসা আর মায়া নিয়ে বিরিয়ানি খায়, তার খাওয়া দেখে কি আপনারও খেতে ইচ্ছে করছে না? সত্যি করে বলুন, আমি আপনার ক্ষুধা বাড়াই দেব না? আচ্ছা। তেমনই হোটেলে থাকা বাকি লোকেরাও বিরিয়ানির অর্ডার দেয়, খুব মজা করে খায়। এরপর কি বলো? কালী বলে অ্যাক্টিং, আমি অ্যাক্টিং করতে চাই। বাইক দেখে বলে আমিও বাইক চালাতে চাই। মাঝে মাঝে মস্তিও করে, আবার যখন কোনো শখের কথা মনে পড়ে সেটা বলে। বাল্লু সেটা আবার গাছে লিখে রাখে। এক টাল্লিকে দেখে কেডি বলে তার মদ খাওয়ার ইচ্ছে, কিন্তু বিদেশি। ঠিক আছে। বাল্লু বলে আচ্ছা আমি যেসব লিখছি তুমি বুঝতে পারছো তো? কালীর রিয়াকশনে বাল্লু বুঝতে পারে কালী লেখাপড়া জানে না। আরে ব্যাপার না, আমি আছি না, আমি তোমায় শিখিয়ে দেবো। পরের দিন থেকে বাল্লু কেডিকে লেখাপড়া শেখানো শুরু করে। মাঝরাতে কেডি বাল্লুকে উঠিয়ে বলে তার ইচ্ছে কারো বিয়েতে উড়াধুরা নাচার। বাল্লু লাইক আরে ভাই আগে তো বেঁচে থাকতে দে, কি শুরু করেছিস তুই? কালী আবার তার সঙ্গে বাচ্চামিও করে, মানে একটু খেলাধুলা করে। কি কি লিখেছে সেগুলো পড়ে পড়ে শেখাচ্ছে। আর কি মন চায় তোমার বলো? কালী বলে টাকা, নিজের জন্য আমি টাকা কামাতে চাই। ঠিক আছে। তারপর কালী বলে মীরার সঙ্গে, বলেই থেমে যায়। মীরা কি সে? মীরা বলো। কালী ইগনোর করে, না না কিছু না। যেহেতু বিয়েতে নাচবে তো পরের দিন বাল্লু আগে কালীকে নাচ শেখায়। স্টেপগুলো সহজ না, সেম মিউজিক দিয়ে আপনারাও বাড়িতে ট্রাই করেন। নাচ শেখার পরে সেটা আবার ট্রাই করে একজনের বিয়েতে গিয়ে, তাদের নাচের তালে বাকি সবাইও জমে যায়। এত নাচানাচি যেহেতু করলো, তারা খেতেও ইনভাইট করে, দুজনে খায়। তারপর যাওয়ার সময় বাল্লু বিয়ের ফুলগুলো নিতে থাকে। আরে বাল্লু ভাইয়া কি করছেন? বাল্লু বলে কেডি ভাইয়া, যখন পকেটে থাকে না টাকা তখন অটো বন্ধ হয় জীবনের চাকা, তুমি ওইটা নাও চলো। বাসায় এসে তারা হাতে কিছু খেলনা, সাজিয়ে রাখার জিনিসপত্র বানায়, যেগুলো বেশ সুন্দর।
পরদিন সেগুলো বিক্রি করতে বের হতেই বিক্রি শুরু হয়, আর যে ফুলগুলো আনলো সেগুলো নিয়ে একটা মন্দিরের সামনে বসে পড়ে। বুদ্ধি ভালো না, বেশ ভালো বেচা বিক্রি শুরু হয়। ওদিকে সুবোধ খুঁজতে খুঁজতে বাসের কন্ট্রাক্টরের কাছে পৌঁছে যায়। একজন দেখিয়ে দেয় যে অমুক বাসের লোক ওখানে গেলে পাওয়া যাবে। সুবোধ তার কাছে যাক। এদিকে এরা আবার এসেছে বিরিয়ানি খেতে। তার বিরিয়ানি খাওয়া দেখে অন্য মানুষগুলো হা করে থাকে। ব্যাপারটা বাল্লু লক্ষ্য করে খাবার দাবার শেষ করে দোকানদার কাকার কাছে আসে। কাকা, কেডি ভাইয়ের বিরিয়ানি খাওয়া দেখেছো? কাকা খুশির তালে বলে, আরে ওই তো আমার লক্ষ্মী, ওর বিরিয়ানির প্রতি ভালোবাসা দেখে তো আমরাও লোভ সামলাতে পারি না, ওর কারণেই তো আমার বিক্রি দ্বিগুণ হয়ে গেছে। ব্যাস এই পয়েন্টেই বাল্লু আসতে চেয়েছিল। বাল্লু বলে, তাহলে কেডির জন্য তোমার বিক্রি দ্বিগুণ হয়ে গেছে না? কাকু বাল্লুর কথার স্বর বুঝতে পারে। আচ্ছা ঠিক আছে, আজ থেকে একটা বিরিয়ানি ফ্রি। বাল্লু ভয় দেখায়, কাকা পাশের গ্রামেও কিন্তু একটা দোকান আছে, আমরা চাইলে সেখানেও যাইতে পারি। মুরব্বী বলে, আচ্ছা ঠিক আছে, 2টা ফ্রি। বাল্লু বলে, ওকে, 2টা বিরিয়ানি ফ্রি আর 100 টাকা, ঠিক আছে? কিছু করার নেই, কারণ কেডি খেতে বসলে আরো লোকজন খায়, তার দেখা দেখে লোকজন বিরিয়ানি খেতে অভ্যস্ত হচ্ছে। কত বড় শিয়ানা দেখেছেন? এমনই হয়, যারা একা বড় হয় তারা চালাক হতে হয়, তা না হলে এই পৃথিবী তাকে বাঁচতে দিবে না। যাক, সুবোধ অবশেষে সেই কন্ট্রাক্টরে দেখা পায়। কালীর ছবি দেখালে সে বলে তাকে সে ভোজপুর মন্দিরের কাছে নামিয়ে দিয়েছে। ব্যাস ফোন বেজে ওঠে সুন্দরের। খবর দেওয়া হয় তার ভাইকে পাওয়া গেছে। তারা সঙ্গে সঙ্গে বের হয় ভাইকে নিতে। কালী আর বাল্লু আরামসে ঘুমাচ্ছিল। একটু পর দুজন এসে জোর করে কালীকে উঠিয়ে নিয়ে যেতে লাগে। সে তো সমানে বাল্লু বাল্লু ডাকছে, বাল্লুও চিল্লাচ্ছে, বাট সে ছোট মানুষ, কি করবে? এরা কালীকে জোর করে গাড়িতে উঠায়। বাল্লু দৌড়ে যায় কিন্তু ধরতে পারে না। কালীর হাত ছোটাছুটিতে দেখায় যে সে আসলে এই সবকিছু স্বপ্নে দেখছে। সমানে হাত পা ছুটছে আর বাল্লু বাল্লু বলে চিল্লাচ্ছে। মাঝে আবার মীরাও ডাকতে থাকে। বাল্লু তো প্রথমে ভয় পেয়ে যায়, বাট সাহসী ছেলে, বুঝতে পারে সে হয়তো কোনো ব্যাপারে স্বপ্ন দেখছে। পরদিন সকালে দোকানে গিয়ে বাল্লু কেডিকে জিগায়, আচ্ছা কেডি ভাই, এই মীরাটা কে বলো তো? কেডি বলতে চায় না, মানে বলেই না। রাতে সামোসা নিয়ে ফিরছিল, খেতে গিয়ে বাল্লু পত্রিকায় কি যে দেখে, খাবার পড়ে যায় লক্ষ্য নেই। বাসায় এসে কালী যখন দেখে তখন আমরা বুঝতে পারি যে কালীর খোঁজ নিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে পত্রিকায়। বাল্লুজিকে, তুমি বলেছিলে ওরা তোমাকে বের করে দিয়েছে, কিন্তু এখন তো খুঁজতেছে, তুমি আবার নিজে নিজে এসে ওদের কথা বলছো না তো? কালী বলে, ওরা আমাকে ছেড়ে যেতেই তো মেলা এনেছিল, আমি ওখান থেকে এসেছি। বাল্লু বলে, এখানে ওরা লিখেছে তুমি নাকি অসুস্থ, কিন্তু আমার তো তোমাকে দেখে তেমন মনে হয় না। কালী বলে, কিসের অসুস্থ? আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি, আর আমি বাড়ি যাব না। বাল্লু বলে, আচ্ছা ঠিক আছে, তুমি না যেতে চাইলে যেতে হবে না, চলো ঘুমাই পড়ি। এরা তো শুয়ে পড়ে। ওদিকে পাওনাদাররা এদের ঘরের জিনিসপত্র ফেলে দিচ্ছে, বাড়ি দখল করে নিবে টাকা না দিলে। চুটকি তার হাতের জিনিসগুলো খুলে দেয় যাতে এরা আরো কিছুদিন সময় দেয়। চুরি নিয়ে তারা চলে যায়। পরদিন সকালে দোকানে বসে কালী লিখছিল। একই লেখা বাল্লু তাকে বারবার লিখতে বলেছে বলে কালী জিগায়, আচ্ছা একটা কথা বারবার বলতে নিষেধ করিস, আবার একই কথা বারবার লিখতে বলেছিস কেন? বাল্লু অস্থির একটা কথা বলে। সে বলে, আরে কেরি ভাই, এক কথা কারো সামনে বারবার বললে সে বিরক্ত হয়ে যায়, কিন্তু এক কথা বারবার লিখলে সেটা মাইন্ডে বসে যায়। এর মাঝে একজন জিনিস নিয়ে টাকা দেয়। কালী সেটা পকেটে রাখতে যাবে, বাল্লু নিয়ে নেয়। হ্যাঁ, পড়ার সময় কিসের টাকা? পড়ার দিকে মনোযোগ দাও, বিঠিস। আর তোমার এত টাকার দরকার কিসের বলো তো? আংরেজি দারু খাওয়ার জন্য? কালী মাথা নাড়ায়, না, টাকা না থাকলে মানুষ দাম দেয় না, না কামালে কেউ সম্মান করে না, তাই। সেসব নিয়ে কথা হচ্ছিল। মাস্টার আসে। আরে বাল্লু, মন্দির ছেড়েছিস বলে কি স্কুলেও আসবি না? বাল্লু যেতে চায় না। মাস্টার বলে, আচ্ছা ঠিক আছে, মেলায় তো আসবি নাকি? নাটকের প্রস্তুতি চলছে বলে সে চলে যায়। বাল্লু সব গোছাতে শুরু করে। আরে কি করছিস? বাল্লু বলে, কি শুনলে? অ্যাক্টিং করার চান্স এসেছে, চলো চলো। ওরা মেলা যায়। এদিকে সুবোধ হাজির জায়গা মতো। মুরব্বীকে ছবি দেখালে সে বলে, আরে এ তো কেডি, রোজ 2 বেলা বিরিয়ানি না খেলে তো ওর চলেই না। সুবোধ অবাক, বিরিয়ানি খায় তাও আবার 2 বেলা, আর আমরা সবাই 1 বেলা খাওয়ার সুযোগ পাচ্ছি না। সেও বসে পড়ে বিরিয়ানি নিয়ে, খেয়ে দেখে বেশ মজার। ছোটু আসতেই দেখে নাই। কালীর ছবি দেখালে সেও চিনতে পারে, আরে এ তো আমাদের কেডি, রোজ বাল্লুর সঙ্গে আসে বিরিয়ানি খেতে। সুবোধ বলে, আজ আসবে না? ছোটু বলে, সময় পার হয়েছে, তার মানে এখন আসবে না। আর ওরা তো খুব মস্তি করে বেড়ায়, নিশ্চয় মেলায় গেছে। মেলা? এই পাশেই। সুবোধ মেলার দিকে আসুক, এদিকে কালীর অ্যাক্টিং করার ইচ্ছেও পূর্ণ হতে চলেছে। সেই স্টেজে পারফর্ম করবে, সঙ্গে বাল্লুও থাকবে। মাস্টার ব্যবস্থা করে দিয়েছে। তো স্টেজে উঠে দুজন খুব ভালো পারফর্ম করে, যাতে লোকজন অনেক খুশি হয়, তাদের কম্বিনেশন মানুষ এনজয় করে। শেষ হলে মাস্টার বলে, এমন রোল কি তুমি আরো করতে চাও? তাহলে বড় শহরে আসতে হবে। এটা তো তার জন্য ভালো খবর, অবশ্যই যাবে। সুবোধ মেলার দিকে আসছে। মাঝ রাস্তায় এদের সঙ্গে দেখা হয়। এদেরকেই কালীর ছবি দেখিয়ে জিজ্ঞাসা তারা দেখেছে কিনা। এরা তো দেখেই হা, কিন্তু কেউ স্বীকার করে না। বাল্লু খুব সুন্দর করে কাটিয়ে দেয় যে সে নাকি তাকে সামনের দিকে যেতে দেখেছে। সুবোধ সামনের দিকে যায়। বাসায় এসে কালী সেই ব্যাপারটা নিয়ে টেনশন করতে থাকে যে তারা তাকে খুঁজতে এসেছে। বাল্লু বলে, তোমার যদি মন না চায় যাওয়ার দরকার নেই, ওরা খুঁজে পাবে না। কালী বলে, আপাতত আমার মনে নাটক করার ভূত ঢুকেছে। পরদিন সকালে সুবোধ তার কাজে লেগে আছে। বস ফোন দিয়ে ঝাড়ি দেয় যে এত সময় সে একটা পেশেন্টের পিছনে কেন নিচ্ছে, আরও তো কেস আছে। আবার বউ ফোন করে অভিযোগ করছে যে তাকে ছেড়ে গেছে। আশেপাশের লোকজন এটা সেটা বলছে, বাচ্চা নেই, এটা সেটা লেসপি দেয়। এইসব সব মিলিয়ে সুবোধ বিরক্ত হয়ে বাসায় ফেরে।
তার বউকে বোঝানোর চেষ্টা করে যে সে প্রাণ দিয়ে চেষ্টা করছে, মান্নত করা, সুতা বাঁধা, একে খোঁজা ওকে খোঁজা, এটা করা সেটা করা, সব তো করছি, না হলে আমি কি করব বলো। তার বউ বলে, আমার বোঝার ভুল ছিল, মানুষের কথায় কান দিয়ে আমরা কেন নিজেদের মাঝে অশান্তি আনবো? আমার বাচ্চা লাগবে না, তোমায় কিচ্ছু করতে হবে না, আমরা দুজন দুজনের জন্য থাকলেই হবে। সুবোধ বুঝতে পারে যাক তার বউয়ের মাথা খুলেছে, বাট বাচ্চা তো বাচ্চাই হয়, এই কমতি তো আর কোনো কিছুতেই পূরণ হয় না। সুবোধের বউ খোঁজাখুঁজি বাদ দিতে বলে। সুবোধ বলে সে কোনো স্বার্থ বা কোনো কিছু পাওয়ার জন্য কালীধরকে খুঁজতেছে না, সে নিজেকে প্রমাণ করার জন্য খুঁজতেছে। তার বসরা তাকে ছোট করে দেখে, সে কোনো কাজ পারে না, এটা যেন ভুল প্রমাণ হয় সেই জন্য খুঁজতেছে। ওদিকে এরা দুজন নাটক করতে বের হয়েছে রাজগড়ের উদ্দেশ্যে। পুরো সাহস কিন্তু বাল্লুর। একটু পর তার জায়গার মতো পৌঁছে যায়। কালী ভয় পাচ্ছে তার বাড়ির লোকেরা না জানি এখানেও পৌঁছে যায়। বাল্লু সাহস দেয়, আরে কে খুঁজে পাবে তোমায়, ছাড়ো তো। আচ্ছা একটা গেম খেলি নাও, মানে কালীর মাইন্ড ঘুরিয়ে দেওয়ার ট্রিক আর কি। গেমের কথা শুনেই সে খুশি। বাল্লু বলে জানালা খুলে কয়েক সেকেন্ড বাইরে দেখা হবে, সেখানে কি কি আছে যে বেশি বলতে পারবে জানালার সিট তার। ওকে, জানালা খুলে দুজনে একটু ভালো করে দেখে নেয়, তারপর বন্ধ করে দেয়। বাল্লু আগে বলে 2টা সাইকেল, কালী বলে 2টো খাটিয়া, তার উপর বাবার রাখা গামছা, গামছায় তার গন্ধ, মাঠের ফসলের সুবাস, পাশে গাই মহিষ বাঁধা, সামনে বিশাল গাছ, তাতে ঝোলা ঝোলানো, রান্নাঘর থেকে বের হয়ে আসা বিরিয়ানির গন্ধ। বাল্লু হা করে শুনছে আর কালীর এসব বলার মাঝে যে একটা ফিল সেগুলো অনুভব করছে। কালীর বলা শেষ হলে জানালা খুলে দিলে আমরা দেখি যে কালী আসলে যা বলছিল তেমন কিছু কিন্তু এখানে নেই। বাল্লু বুঝে গেছিল কেডি আসলে নিজের অনুভূতি জানাচ্ছে, তাই সে অবাক হয়ে তার কথা শুনছিল। কাল কাজ আছে, তাড়াতাড়ি শুয়ে পড়ো। কালীকে শুয়ে দেয়, তারপর গায়ে চাদরটা উড়িয়ে দিয়ে খুব মায়াবী দৃষ্টিতে সে কেডির দিকে দেখতে থাকে। ওদিকে সুবোধ আবারও এই এলাকার মাঝে ঘোরাফেরা করতে করতে এই কুঠুরি দেখতে পায়। কৌতূহল নিয়ে ভিতরে গিয়ে কালী আর বাল্লুর ছবি দেখে ফেলে। সুবোধ বুঝে যায় যে সেদিন সে তাদেরকেই জিজ্ঞেস করেছিল। ছবি, ঘর সবকিছু ভালো করে অবজার্ভ করতে থাকে। পরের দিন বাল্লু নদীতে নামে গোসল করতে, কালীকে ডাকে, সে যেতে চায় না। বাল্লু বলে কেন, কি সমস্যা তোমার? কেডি বলে আমার ভয় করে। বাল্লু বলে আর আমি থাকতে কিসের ভয়, এসো। বলে তাকে টেনে আনতে যাই, কালী খুব রেগে যায়। বলেছে না আমায় ধরবি না, সর বলছে ছর। তো তার এত রেগে যাওয়ার কারণ কি, বা পানি দেখে সে কেন এত ভয় পায়? এর কারণ হলো তার মা মারা গেলে আস্তিয়া নদীতে ভেসে দিতে কালী আর তার বাপ নদীতে নামে। মায়ের শোকে তার বাবার পানির মাঝায় অ্যাটাক আসে, সে ডুবে যায়। কালী এমনিতেই ভয় পেয়ে যায়, ওপর থেকে তার বাবার বডি আর খুঁজে পাওয়া যায় না। তার বাবা চোখের সামনে ডুবে মরেছে, সে কিছু করতে পারেনি। তারপর থেকে পানি দেখলে সে ঘাবড়ে যায়, মানে একটা অ্যাটাক চলে আসে। পানি বলতে এমন নদী বা পুকুর দেখলে আর কি। এইসব ভেবে সে বাল্লুর সঙ্গে খুব বাজেভাবে কথা বলেছে না যাবো না, আমার কিছু হলে আমার পরিবারকে কে দেখবে শুনি, তোর তো কেউ নেই, তুই বুঝবি কি করে, বলে থেমে যায়। রাগ ঠিক ছিল, বাট শেষের কথাটা বাল্লুর মনে লাগে। সে মনটা খারাপ করে সেখান থেকে চলে যায়। কালী বুঝতে পারে সে রাগের মাথায় অতিরিক্ত বলে ফেলেছে। কিছুক্ষণ পর কালী খুঁজতে খুঁজতে বাল্লুর কাছে আসে যে এখানে মন খারাপ করে বসে আছে। কালী তার পাশে এসে বসে, সরি বলে, রাগের মাথায় বলে ফেলেছে। কালী খুব করে তাকে কনভিন্স করার চেষ্টা করে, বাল্লুর মুড ঠিক হয় না। কালী বলে আরে বাপ, এখন কি তোর পায়ে ধরতে হবে? বাল্লু পা এগিয়ে দেয়, কত দুষ্ট। কালী বুঝে যায় ছেলের অভিমান ভেঙেছে। এরপর দুজন মেলায় একটু ঘোরাফেরা করে, চরকি নাগরদোলায় ওঠে। বাল্লু কালীকে আইসক্রিমের খোল দিয়ে বলে দেখো কি লেখা। কালী বুঝতে পারে না। বাল্লু বলে আরে মীরা, মীরা আইসক্রিম, তুমি না সবসময় মীরা মীরা করো। কালীর ফেসে হালকা একটা খুশির অনুভূতি। যাক, ঘুরে ফিরে নাটকের এখানে এসে মাস্টারের সঙ্গে দেখা করে। মাস্টার বাল্লুকে স্টেজের সামনে গিয়ে বসতে বলে, কালীর সঙ্গে তার নাকি একটা জরুরি কথা আছে। বাল্লু গেলে মাস্টার কালীকে বলে ভাই, ওই দিন মন্দিরে ভোক্তা অধিদপ্তরের যে অফিসার এসেছিল আপনি জানেন, সে বাল্লুর দেখাশোনা করতে চায়, তার পড়াশোনার সব খরচ সেই দিবে, বাল্লুকে শুধু অমুক স্কুলে যেতে হবে। শুনে কালীর ভিতরে লাগে, বলে ও তো যাবে না। মাস্টার বলে আমি জানি ও যাবে না, এই জন্য তো আপনাকে বলছি, কারণ ও আপনার কথা শুনবে। যদি ওর বাবা মা থাকতো হয়তো তারা বুঝতো, এখন তো আপনিই সব। কালী বলে কোনো বাবা মা কি সন্তানকে দূরে ঠেলে দিতে পারে? আমিও পারবো না, ও কোথাও যাবে না বলে সে তারাও হুড়ো করে সেখান থেকে বের হয়ে বাল্লুকে টানতে টানতে নিয়ে যায়। আরে কেডি কি করছো, তোমার রোল দিবে না নাকি? তাহলে আগে বলে দিত, আমরা এখানে শুধু শুধু আসলাম কেন? কালী কোনো কথা না বলে বাল্লুকে নিয়ে একটা ছাদে আসে, এখানেই ঘুমাবে, সবকিছু রেডি করছে। বাল্লু বলে আচ্ছা শোনো, অ্যাক্টিং করতে পারলে না এই জন্য মন খারাপ করার দরকার নেই, আজ হয়নি কাল হবে, হবে নিশ্চিত, তুমি থাকো, আমি একটু আসছি। হে আমায় ছেড়ে যাস না। বাল্লু বলে ও ভাই, আমি দুনিয়া ছেড়ে যাচ্ছি না, মালের ব্যবস্থা করতে যাচ্ছি, তুমি থাকো, বলে এখানে আসে। বাদাম নিয়ে ডলছে, এক ছেলে অনেকগুলো বোতল নিয়ে গাড়িতে রাখবে, বাল্লু গিয়ে একটু হেল্প করে, খুব সাবধানে গাড়িতে ওঠাতে হেল্প করে বলে সে টাকা দিতে চায়। বাল্লু বলে না ভাইয়া, টাকা লাগবে না, একটা বোতল যদি দিতেন। আরে কি বলছিস তুই, এইটুকু বাচ্চা? আরে ভাইয়া আসলে বোতলটা আমার জন্য নয়, আমার দাদার জন্য। উল্টাপাল্টা বলে অনেক কিছু বুঝিয়ে তার থেকে একটা বোতল নিয়ে আসে। কেডির যে বিদেশি খাওয়ার ইচ্ছা ছিল বাল্লু সেটাও পূরণ করে দেয়। কেডি জিজ্ঞাসা আচ্ছা তুই এত টাকা কই পেলি? টাকা তো সব আমার কাছে। বাল্লু বলে কেডি ভাই, তুমি দারুর মজা নাও তো, এত কিছু জানতে হবে না, মজা পাচ্ছ তো? কেডি বলে মজা তো পাচ্ছি, সঙ্গে একটু মাথাটাও ঘুরছে। বাল্লু বলে আর একটু অপেক্ষা করো, তাজমহলও দেখতে পাবে। এটা নিয়ে দুজন হাসাহাসি করে। হাসতে হাসতে কালীর কাশি ওঠে, আর কাশতে কাশতে সে সিরিয়াস হয়ে যায়। বাল্লু ভয় পেয়ে সমানে ডাকতে থাকে, কেডি ভাই কি হলো?
খুব ভয় পায়, কারণ যেভাবে সে ছোটাছুটি করতে থাকে ভয় পাওয়ারই তো কথা। দৌড় দিয়ে মেলায় গিয়ে মেলার পক্ষ থেকে যে ডক্টর রাখা হয়েছিল তাকে সঙ্গে নিয়ে আসে। ডক্টর এসে দেখে বলে, মদ খাইয়েছে কে? বাল্লু বলে, আরে আমি কি এত বড় মানুষকে জোর করে খাওয়াতে পারবো? সেই খেয়েছে। ডক্টর বলে, আগে কি এমন কিছু হয়েছে? বাল্লু বলে, না এমন কিছু হয়নি, বাট কিছু কিছু ব্যাপার সে ভুলে যায়, আর কখনো যেটা বাস্তবে নেই সেটার ভিজুয়াল দেখতে পায়। ডক্টর কিছু মেডিসিন লিখে দেয়। সকালবেলা লাট সাহেব ঘুম থেকে জাগনা পেয়ে দেখে বাল্লু তার পাশেই। বাল্লু বলে, কি ঘুম হলো? এটা তুমি একটা কাজ করলে কেদি ভাই, তুমি জানো না তোমার মদ খাওয়া যাবে না? আমি কতটা ভয় পেয়ে গেছিলাম তুমি জানো? কালী বলে, বারে কিসের ভয়, আমার কিছু হবে না, একবার খেয়ে দেখার ইচ্ছে ছিল, হয়েছে। তুই না থাকলে তো আমি কবেই মরে যেতাম। ধন্যবাদ বাল্লু। বাল্লু বলে, ধন্যবাদ দিতে হবে না, তুমি যেহেতু খুশি আছো তাহলে এই সুযোগে তুমি বলে দাও তো এই মীরার বাড়িটা কোথায়? মীরার কথা বলাতে এই ছেলে কেমন ব্লাশ করছে দেখুন। কালী বলে, আমার মামার গ্রামের বাড়িতে, ক্ষেতের সঙ্গে সবার থেকে একটু দূরে তাদের বাড়ি, ওই গ্রামেই বিয়ে হয়েছিল। পরে শুনলাম কয়েক মাস পরে হাজবেন্ড মারা যায়। বাল্লু বলে, তো তুমি পরে দেখা করনি? কালী বলে, আগে সাহস পায়নি আর এখন রাস্তা ভুলে গেছে। বাল্লু বলে, গ্রামের নাম তো মনে আছে না? চিন্তার কিছু নেই, কোনো না কোনো রাস্তা বের হবে যদি আমরা রাস্তায় নামি। তুমি সামোসা খেয়ে আগে ওষুধ খেয়ে নাও তো, আমরা বেরোবো। পিছনে একটা মিউজিক দিয়ে পরের সিনে আমরা দেখি বাল্লু একটা শপে কেডির জন্য শার্ট, কোট, গ্লাস দুজনে একেবারে ফুল সাহেব হয়ে রেডি হলো। বাহ, বেশ ভালোই লাগছে না দুজনকে? তাদের খুশি দেখে আপনার ঠোঁটের কোনো একটু হাসি আসলো না? হ্যাঁ, এবার শক্ত করে বসুন, আপনার চোখের পাতা ভিজতে চলেছে। দুজন চলে আসে মীরার গ্রামে। এক পিচ্চিকে জিজ্ঞাসা মীরার বাড়ি কোথায়, সে দেখিয়ে দেয়। দুজন বাড়িতে আসে। বাল্লু দরজায় নক করলে এক পিচ্চি দরজা খুলে দেয়। বাল্লু জিজ্ঞাসা মীরাজি, পিচ্চি ভিতরে আসতে বলে। দিদি, কেউ তোমার জন্য এসেছে। এরা ভিতরে এসে বাড়িটা দেখছে, কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে। ব্যাগটা রেখে কালী বসবে, সামন থেকে চুলা নিয়ে আসতে ধোঁয়ার মাঝে এন্ট্রি করায় মুভির সব থেকে বেস্ট পার্ট নিমরাত কৌর অর্থাৎ মীরাজির। এই সেই মীরাজি। এর আগে অভিষেক বচ্চন স্যারের সঙ্গে ইনার দাসবি মুভিতে কাজ আমরা দেখেছি, বেশ ভালো করেছিল। কালীকে দেখে মীরার চোখে মুখে আর মীরাকে দেখে কালীর চোখে মুখে যে একটা ফিল, উফ, অস্থির লাগে। দুজন যেন এই জগতে নেই। বাল্লু হা করে দেখছে, দুজনা চেয়ে থাকা দেখে বাল্লু সেখান থেকে উঠে পিচ্চির কাছে আসে। পরিবেশটা একটু শান্ত। কালীর হাত কাঁপছে, কাঁপা কাঁপা গলায় কালী বলে, আমাকে ক্ষমা করে দিও মীরা। মীরা হতাশার স্বরে বলে, কেন? কালী কাঁদো কাঁদো গলায় বলে, আমার তোমাকে ছেড়ে যাওয়া উচিত হয়নি। খুব কষ্ট লাগে যখন আপন কেউ ছেড়ে যায়, ভরসা ভেঙে দেয়। মীরা বলে, ছাড়ো ওসব, তুমি যা করেছো ভেবে চিন্তে হয়তো করেছো। বুকে অভিযোগের পাহাড় রেখে মুখে মেনে নেওয়া মেয়েদের থেকে বেটার আর কে পারে? বাল্লু আসে। মীরা চোখের পানি মুছে নর্মাল হয়। বলো, কি খাবে, কি রান্না করবো তোমার জন্য? কালী লম্বা শ্বাস নিয়ে বলে, বিরিয়ানি। বাল্লু ভাবছে, না, এ লোক আর শোধরালো না। মীরা বলে, লাস্ট কবে যে বিরিয়ানি বানিয়েছি আমার মনেই নেই। বাল্লু বলে, আর এই মহাশয় সেই থেকে বিরিয়ানির পিছিয়ে পড়ে আছে। মীরা কালীর দিকে তাকিয়ে যে একটা হাসি দেয়, উফ। এক হাসিতে সিন নিয়ে আসে এক বিয়ের কিসে যেন অনুষ্ঠান, সেখানে মীরা বিরিয়ানি রান্না করে যেটা কালী খায়। খাওয়ার সময় কালী যে ফিল নিয়ে খায় বা বিরিয়ানি তার যতটা পছন্দ হয় সেটার এক্সপ্রেশন মীরা দেখে ফেলে, তার ভালো লাগে। খাওয়া শেষে যখন কালী হাত পরিষ্কার করছিল মীরা তার কাছে আসে। বিরিয়ানি এত উৎসাহ নিয়ে এত ভালো লাগা নিয়ে খাওয়া দেখে ধন্যবাদ জানায়। কালী বুঝতে পারে সেই রান্না করেছে, সেও তারিফ করে, আপনি অনেক সুন্দর রেঁধেছেন। মীরা ডাব্বা ভরে আবার দেয়, বাসায় গিয়ে খাইন। কালী সাদা মনের মানুষ, বলে, বাসায় নিয়ে যাব, তাহলে এই ডাব্বা কি করে দিব? মীরা বলে, ডাব্বা যদি ফেরত না দেন তাহলে আবার দেখা হবে কি করে? ম্যাডাম জি, ইশারা চলছে। তেমনই আজকেও রান্না করেছে। এতদিন পর সেম ফিলিংস, দুজনের মুখে যে একটা খুশি দেখা যায়, অস্থির লাগে। তার মানে এখান থেকেই মূলত কালীর বিরিয়ানি খাওয়ার ইচ্ছেটা একটু বেশি। যাক, কালীর সরলতা মীরার ভালো লাগে, এই জন্য সরাসরি তাকে বিয়ে করতে চায়। যেদিন কালী মীরাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে সেদিন তার বাড়ি থেকে খবর আসে তার ছোট ভাই মনোহর ঝামেলায় পড়েছে। কি, তার বউ নিতু, মানে তখন বিয়ের আগেই সে প্রেগনেন্ট হয়ে গেছিল। এটা নিয়ে একটা বেশ ঝামেলা হয়েছে। কালী মীরাকে বলে তার যেতে হবে। মীরা বলে, তুমি এই সময় চলে গেলে তো সবাই। কালী মীরার কোনো কথাই শোনে না। ভাইদের বিপদে তার নিজের বিয়ে ছেড়ে সে চলে গেছিল। এর কয়েকদিন পর দেখা হলে কালী তার অবস্থানের কথা জানায় যে সে বড় ভাই, সব দায়িত্ব তার উপর, সে না দেখলে কে দেখবে এসব? মীরা বলে, আমার তো বাবা মা আছে না, তাদের তো দায়িত্ব আছে, তারা অপেক্ষা করছে না। মানে কালী আরো সময় চাই, কিন্তু তাই কি আর হয়? পরে মীরার বিয়ে হয়ে যায় আর কালী অমনেই থেকে যায়। এই হলো মীরা আর কালীর ছোট্ট একটা লাভ স্টোরি। আজ এতদিন পর দেখা, দুজনেরই ভালো লাগছে। বাল্লু মীরার ছোট বোন খুশির সঙ্গে খেলাধুলা করে, কালী মীরার সঙ্গে কাজে হেল্প করে। এরপর বসে বসে হাত দিয়ে কিছু জিনিসপত্র বানানো শিখছিল। হুট করে বৃষ্টি শুরু হয়। কালী দেখে বাইরে কাপড় চোপড় শুকাতে দেওয়া, সে গিয়ে উঠানো শুরু করে। বাট বাস্তবে এমন কিন্তু কিছু না। মীরা তো হা করে চেয়ে আছে, কিছু বুঝতে পারছে না। বাল্লু বলে, একটু সমস্যা হয়েছে, মাঝে মাঝে কিছু ব্যাপার ভুলে যায় আর মাঝে মাঝে কিছু ব্যাপার নিজে নিজে দেখতে পায় যা বাস্তবে হচ্ছে না। কালী বৃষ্টিতে ভিজে গেছে বলে জামা পাল্টে এসে যখন মীরার পাশে বসে, মীরা অনেকটা অবাক হয়ে চেয়ে থাকে যে মানুষটা সবার জন্য করতে করতে নিজের খেয়াল নিতেই ভুলে গেছে। তারপর আরো কিছু সময় কাটায়, অনেক গল্প করে, কালী অ্যাক্টিং করে দেখায়, রাত এখানেই থাকে।
মীরা উপরে এসে দেখে বাল্লু আর কালীর মাঝে কি মধুর সম্পর্ক। দুপুরে এরা দুজন খেলছিল, কালাকালি দেখছে। একটু পর মীরা বলে, এভাবে আর কত পালিয়ে বেড়াবে? তুমিও পালিয়ে বেড়াচ্ছ, বাচ্চাটাকেও এভাবে ঘোরাচ্ছ। কালী বলে, ভালো লাগে আমার সঙ্গে থাকতে ওর, তাই থাকে। মীরা বলে, কিন্তু এভাবে কত? ওর ফিউচার কি হবে কখনো ভেবেছ? তোমার না হয় ভাবার বয়স সময় কোনোটাই নেই, কিন্তু ওর কি হবে? তুমি না থাকলে ও কোথায় যাবে, কি করবে ভেবেছ কখনো? বাল্লু তার সঙ্গে থাকবে না, এটা ভেবে কালী কাঁদো কাঁদো গলায় বলে, ও চলে গেলে ওর কথা খুব মনে পড়বে। মীরা বলে, কাউকে বেশি মনে করা যন্ত্রণার, কিন্তু তার স্মৃতি বুকে চেপে রেখে তাকে একটু ছেড়ে দেওয়াটাও তো ভালোবাসা না? দুজনার চেয়ে থাকা দিয়ে সিন কালীর বিদায় বেলায় নিয়ে আসে। তারা চলে যাবে। আপনি কি ফিল করতে পারছেন? খুব ভালোবাসার মানুষ, যার সঙ্গে ভালোবাসার লেনদেন হলোই না, কেউ কাউকে বোঝাতে পারলো না একে অপরকে কতটা ভালোবাসে, তার আগে আলাদা হলো, মনের কথা কেউ কাউকে খুলে বলতে পারলো না, সেই মানুষটা এতদিন পর সামনে আসে, তার সঙ্গে ভালো সময় কাটে, এখন সে আবার চলে যাবে। এর জ্বালা কতটা বড় মনের হলে হাসি মুখে তাকে বিদায় দিয়ে নিজেকে শান্ত রাখতে হবে। আপনি কি ভাবতে পারছেন? মীরার চুপ থাকায় দেখে কালী জিগায়, কি হলো? মীরা বলে, আগে তোমার চলে যাওয়া বিশ্বাস করতে পারিনি, এখন তোমার সামনে এসে চলে যাওয়া মানতে পারছি না। বাল্লু ব্যাগ নিয়ে আসে, চলো সময় হয়েছে। মন যেতে নাহি চাই, তবু ফিরে যেতে হয়। খানিকটা জোর করে কালী চলে যায়। বাল্লু লক্ষ্য করে কালীর মুড অফ। কি হলো, মুখটা বাংলার পাঁচের মতো বানিয়ে রেখেছো কেন? কালী কথা বলে না। বাল্লু বলে, এখন তো তুমি মিরাজের ঠিকানা দেখে গেলে না, মাঝে মাঝে আসবে, সমস্যা কি? কালী তারপরেও কিছু বলে না। বাস স্টপে এসে বসে। তারপর কালী বাল্লুকে বলে, ওই যে একটা অফিসার এসেছিল না পণ্ডিত সেজে, সে তোর খেয়াল রাখতে চায়, তোকে পড়াশোনা করাতে চায়। বাল্লু বলে, না, আমার তো কারো দরকার নেই, আর আমি পড়াশোনা করব না। কালী বলে, বাল্লু, পড়াশোনা জরুরি, করতে হবে। বাল্লু বলে, তাই না? তোমার ভাইদেরও তো পড়িয়েছিলে, তাই না? এখন কি হলো? এমন পড়াশোনা আমার দরকার নেই। কালী একটু আঁট চোখে তাকিয়ে বলে, বাল্লু, আমার পরিবারের ব্যাপারে উল্টোপাল্টা বলিস না। আচ্ছা, কোন পরিবার? যারা তোমাকে রাস্তায় ফেলে দিয়ে গেছে তাদের কথা বলছো? বাল্লু, আমি ওসব কিছু বুঝি না, তুই স্কুলে যাবি ব্যাস। বাল্লু, তেমনও যদি না, আমি কোথাও যাবো না ব্যাস। কালী আরেকটু রেগে গিয়ে বলে, বাল্লু, আমি যদি ওই দিন মরে যেতাম তাহলে কি হতো তোর ভেবেছিস? বাল্লু বলে, মরার উপর তো কারো হাত নেই, আমিও তো সেদিন গাছে উঠেছিলাম, সেদিন যদি গাছ থেকে পড়ে যেতাম তাহলে আমার কি হতো? কালী ঠাস করে একটা থাপ্পড় মারে। বাল্লু গালটা ধরে চুপ করে আছে। কালীর ভিতরটা নড়ে উঠেছে, সে এটা কি করলো? বাল্লু গালে হাত, মাথাটা নিচু। কালী এগিয়ে গিয়ে বুকে জড়িয়ে ভাঙা ভাঙা গলায় বলতে থাকে, একটু বোঝার চেষ্টা কর বাল্লু, আমি তোর ভালোর কথা ভাবছি, এছাড়া আমার যে আর কিছু করার নেই। এবার বাল্লু বাচ্চা হয়ে যায়, কাঁদতে কাঁদতে বলে, এই জন্যই আমি বড় মানুষদের সঙ্গে বন্ধুত্ব করি না, সবাই বাপ হতে চায়। শেষমেশ তুমিও আমায় ছেড়ে চলে যাচ্ছ। কালী বলে, এমন কিছু না বেটা, কখনো কখনো কঠোর হতে হয়, বলে আরো জোরে জড়িয়ে ধরে আদর করতে থাকে। একটু পর বাস আসে। বাল্লু আলাদা সিটে বসেছে রাগ করে। কালী তার কাছে যায়। কালীর ভিতরে কেমন লাগছে বাল্লু হয়তো পুরোটা বুঝতে পারছে না, বাট আংশিক ফিল করতে পারছে। স্টেশনে পৌঁছে। একটু পর মাস্টার আসে। কালী তাকে ভালো ট্রেন যাতে ওঠার ইচ্ছে তার ছিল সেটার টিকিট নিতে বলে। মাস্টার আসুক ততক্ষণে কালী বাল্লুর কাছে গিয়ে বসে। অনেক কিছু বলতে চাইছে কিন্তু কিছু বলতে পারছে না। ট্রেন চলে আসে, এই ট্রেনেই তাকে যেতে হবে। কালীর মুখে কোনো কথা নেই, বাল্লুও চুপ। মাস্টার বাল্লুর হাত ধরে নিয়ে যাচ্ছে। বাল্লু হা করে তার দিকে তাকিয়ে আছে, হয়তো কিছু বলবে বা হয়তো তাকে থামাবে। কালী যেন শ্বাস বন্ধ করে কঠিন হয়ে বসে আছে, কারণ সে যদি নরম হয় বাল্লু যাবে না, তার ফিউচার নষ্ট হয়ে যাবে। কালীর ভিতরে যতটা কষ্ট লাগছে সেই বুঝতে পারছে, বাল্লু বুঝতে পারছে সে না থাকলে কালী কষ্ট পাবে। যাওয়ার আগে বাল্লু বিদায় দেয়, কালী বাল্লুর মতো করে। তারপরও বাল্লু হাসে না, কারণ তার কাছে সব থেকে কাছের মানুষই ছিল কালী। রাতের অন্ধকারে ট্রেন মিশে যায়। স্টেশন থেকে কালী তাদের স্মৃতিমাখা বাড়িতে ফেরে। মনটা ভীষণ ভার। সে সময় সুবোধ সেখানে আসে। কালী চেয়ে থাকে। সুবোধ তার পরিচয় দেয়, তার বাড়ির লোকজন তাকে হায়ার করেছে। না না, ভয় পেতে হবে না, আপনার ইচ্ছে না থাকলে যেতে হবে না, আমি জোর করছি না। গাছের লেখা সুবোধ তো আগেই দেখেছিল। কালীকে বলে, আর কোনো ইচ্ছে থাকলে বলুন, আমি হেল্প করছি। কালী বলে, না, সব ইচ্ছে পূরণ হয়েছে, এখন কিছু কাজ বাকি আছে, তুমি কি আমায় গ্রামে নিয়ে যাবে? সুবোধ চেয়ে থাকে। আর পরের সিনেই আমরা দেখি কালী বাসায় এলো। ছুটকি রান্না করছিল। ভাইকে দেখে তার ভিতরে ছাদ করে ওঠে। ভাইয়া দৌড়ে আসে, তুমি? বোনের মায়া, কোথায় ছিলে ভাইয়া? কি হয়েছিল তোমার? তুমি ঠিক আছো তো? ব্যস্ত হয়ে পড়ে। কালী আদরের হাতটা মাথায় রাখে। বাকি শিয়ালের বাচ্চারাও আসে আলগা পিরিত দেখাতে। আরে ভাইয়ের জন্য পানি আনো, পানি আনো। কালী ওদের দিকে ফিরেও তাকায় না। পরের দিন সকালে রেজিস্ট্রার অফিসে আসে। দুই ভাই তেল মারছে, পরিবার সবার আগে ভাইয়ের জমি জমা কি মানে এগুলো নিয়ে তেল মারছে আর কি। একটু পর কালীর সেই বন্ধু মনে আছে, কালীকে ভিতরে নিয়ে যায়। সুবোধ এখনো আছেই। কাকু বলে, শোন কালী, জমির এসব তালগোল পাকিয়েছি আমি এই জন্য যাতে তোর নালায়েক ভাইয়েরা জমি দখল করতে না পারে আর তোকে খুঁজে বের করে আনে। কালী বুঝতে পারে সে তার কথা ভেবেছে। ভালো, বন্ধুর কাজে তো এমন। কাকু বলে, তুই কাল রাতে যেমনটা বলেছিলি আমি সেভাবেই কাগজ রেডি করেছি, এখন বাকিটা তোর ইচ্ছে। কালীর আঙুল টিপসই দিতে নেওয়া হয়, বাট সে থেমে যায়। উকিলের পকেট থেকে কলম বের করে নেয়। টিপসই কেন দিবে? বাল্লু তো তাকে লেখা শিখিয়েছে। সাইন করতে যাবে, নামটা মনে নেই। কাকু বলে দেয়,
কালীধর সে সাইন করে। জমির কাজ শেষ, অফিস থেকে বের হতে এই দুই ভাই ম্যামা করছে, ভাই জমির কাজ হলো, কি করলে কি করলে। কালী তাদের সঙ্গে কোনো কথাই বলে না। গুড়িয়ে সামনে আসে, ভাইয়া তুমি আমার সঙ্গে চলো, কোথাও থাকতে হবে না, তুমি আমার বাসায় চলো, আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে আমি কথা বলবো। কালী হাতটা মাথায় রেখে খুব আদর করে বলে, গুড়িয়া আমার সোনা বোন, তুই একদম আমার মাথার মুকুটের মতো, কখনো কারোর সামনে ছোট হবি না, মাথা নত করবি না, ন্যায় অন্যায় সবসময় মাথায় রাখবি, আমাকে নিয়ে একদম চিন্তা করবি না, তোর ভাই সবসময় তোর সঙ্গে আছে, থাকবে। পেছন থেকে মনোহর ডাকছে, ভাই কালী এদের সঙ্গে কথা বলতে চাইছে না, তারপরও কিছু কথা তো বলা উচিত। বলে, মনোহর তোর মনে আছে যখন আমাদের বাড়ির কাজ শেষ হলো একজন ফটোগ্রাফারকে ডেকে আমাদের ছবি উঠানো হয় একসঙ্গে পুরো পরিবারের, পরে তুই ক্যামেরাম্যানকে বললি, ভাইয়া আমাদের পরিবারের একটা ছবি তুলে দাও, তুই তোর বউ বাচ্চা থাকলি আর আমাদের বের করে দিলি। সেদিন আমি বুঝে গেছিলাম যে আমি বাড়ি তো বানালাম কিন্তু নিজের পরিবার বানাতে পারলাম না। বলে মাথাটা নিচু করে থাকে, হয়তো কান্না থামাচ্ছে। তারপর বলে, যে কাজের জন্য তোরা অপেক্ষা করছিলি সেটা হয়ে গেছে, এখন তো আমার আর কোনো প্রয়োজন নেই তোদের। মনোরা বলে, না না ভাই এমন কিছু না, তুমি আমাদের সঙ্গে, না না আমরা তোমার সঙ্গে থাকতে চাই। কালী বলে, আচ্ছা যখন সঙ্গে থাকার দরকার ছিল তখন তো ছিলি না, এখন থেকে কি করবি? এখন না থাকলো বাড়ি, না থাকলো ফটো, না থাকলো জমিন জায়দাদ, আর গলা বেজে আসছে, না থাকলো স্মৃতি। যাক, আমার ভুলে যাওয়ার রোগ থেকে কিছু তো একটা ফায়দা হলো, তোরা তো ভালো থাকবি, ভালো থাকিস। বোনকে আদর করে যেতে লাগে। গুড়িয়া কান্না করছে, ভাইয়া যেও না, কিন্তু কালী থাকবে কার কাছে। সুবোধের কাছে গিয়ে বলে, জানতে চাইছিলে না আমার আর কি ইচ্ছে, আমার একটু নিয়ে চলো অমুক জায়গায়, এখানে আসে। পানি দেখে ভয় আজ জয় করবে। সুবোধকে ধন্যবাদ দেয় তার সঙ্গ দেওয়ার জন্য। সুবোধ বলে, না ভাই আপনাকে ধন্যবাদ, কারণ সে তার জন্য অনেক কিছু শিখলো। কালী পানিতে ডুবকি দেয় আর এদিকে লয়ার বাড়িতে এসে কালীর দলিল বুঝিয়ে দেয় যে কালী সব সম্পত্তি বিক্রি করে টাকা 4 ভাগে ভাগ করেছে। 1 ভাগ দিয়েছে তার ভাইদের ঋণ শোধ করার জন্য, 1 ভাগ দিয়েছে গুড়িয়াকে, আর 1 ভাগ দিয়েছে বাল্লুকে যে এখন স্কুলে ভর্তি হলো, আর 1 ভাগ স্ক্রিনের আলো নিভে গিয়ে পরের সিনে আমরা দেখি মীরার দরজায় আবার নক পড়লো। মীরা দরজা খুলে সামনে দেখে খুব অবাক হয়। ক্যামেরা ঘুরালে আমরা দেখি কালী 1 ভাগ টাকা তার কাছে রেখেছে নিজের চলার জন্য। মীরা কালীকে এইভাবে দেখে খুব খুশি হয়। কালীও খুব এক্সাইটেড। কালী বলে, সামনে আমার নাটক হচ্ছে, তুমি যাবে? বাইক চালানোর ইচ্ছে ছিল তার, বাইকও নিয়েছে। মীরাকে নিয়ে নাটক করতে যায়, আর মনের মাঝে কেমন যেন একটা অনুভূতি দিয়ে মুভিটা এখানেই শেষ করে দেয়। উফ, জানি না আপনারা কতটা কি বুঝতে পারলেন, বাট খারাপ বলার কোনো অপশন নেই, কি বলেন? তো ব্যাপারটা হলো, আমাদের জীবন বড় বিচিত্র। একটা মানুষ পরিবারের খুশির জন্য এত কিছু করে, দিন শেষে সেই মানুষটারই ঠাঁই হয় না। একজন ভালোবেসে সব কিছু উজাড় করে দেয়, অথচ তার ফিডব্যাক 0। আপনি লক্ষ্য করে দেখবেন যে মানুষগুলো উদার, যারা স্যাক্রিফাইস করে, তারা শুধু দিয়েই যায়, বিনিময়ে পায় খুব কম। কাছের মানুষের জন্য, পরিবারের জন্য যদি কেউ উজাড় করে দিতে না পারে, তাহলে সেই সম্পর্কের মাঝে ঝোল আছে, এটা নিশ্চিত। এসব কিছুর মাঝে বড় কষ্টের ব্যাপারটা তখন লাগে যখন ব্যাপারটা এমন হয় যে আপনি যাদের বেশি ভালোবাসেন, যাকে মনে জায়গা দিবেন, যাকে কলিজায় রাখবেন, যার জন্য এত কিছু করবেন, সেই আপনার মাথায় বাড়ি দিবে, সেই আপনার মন বারবার ভাঙবে, সেই আপনার কলিজা তিতো করে দিবে। কেমন একটা আজব নিয়ম না? সেদিক থেকে যে মানুষগুলো পায়, যে মানুষগুলোর দেওয়ার পালা পড়েনি, তারা কতই না লাগে। নিজে না খেয়ে অন্যকে খাওয়ানো, নিজের কথা না ভেবে পরিবারের কথা ভাবা, এসব মানুষদের ছবি বড় করে বিলবোর্ড আকারে পুরো শহরে বেস্ট জায়গাতে লাগিয়ে দেওয়া উচিত, যেন তাদের উদারতা, তাদের বিশালতার গল্প সবাই জানে, সবাই বোঝে। কিন্তু বাস্তবে এমনটা হচ্ছে না। সুতরাং আপনি যদি কালীর জায়গায় থেকে থাকেন তাহলে সাবধান হয়ে যান। দিন শেষে কেউ আপনার নয়, নিজের স্বার্থ বোঝা দোষের নয়, যতদিন না সেই স্বার্থে অন্য কারো ক্ষতি হচ্ছে। পরিবারের বড়দের সম্মান করুন। বাবা মা, বড় ভাই বোন, তাদের অনেক অবদান থাকে আমাদের লাইফে। এই জন্য ইসলামে সবসময় বড়দের সম্মান আদরের চোখে দেখতে বলেছে। আচ্ছা, তো ওপরওয়ালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। ভিডিওর কোন পার্টটা আপনার সব থেকে ভালো লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক আইডি লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে ফলো মনে দিয়েছেন। আর উপরে যে হকারি করা হয়েছে ওটা নিয়ে সিরিয়াস হওয়ার দরকার নেই, ওটা জাস্ট একটা বিজনেস ডিল, আপনি ইগনোর করুন, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।